And if anyone thinks here, again, that the European Union or Europe as a whole can defend itself without the US, keep on dreaming. You can't. We can't. We need each other. ইউরোপ কি যুক্তরাষ্ট্রকে পাশে না পেলে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারবে? সাম্প্রতিক ন্যাটো বৈঠক, ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কের ক্রমবর্ধমান টানাপোড়েন এই প্রশ্নটিকে নতুন করে বিশ্ব রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুটে ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে যে কঠোর বক্তব্য দিয়েছেন সেটি শুধু কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং ইউরোপের নিরাপত্তা কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা গভীর দুর্বলতাকেই প্রকাশ করেছে। একদিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা বলয়ের উপর ইউরোপের নির্ভরতা, অন্যদিকে ইরান ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর ভিন্ন অবস্থান এবং একই সঙ্গে চীনের দিকে কৌশলগতভাবে ঝুঁকে পড়া, সব মিলে ইউরোপ এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই প্রতিবেদনে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা, যুক্তরাষ্ট্রের ভূমিকা, ন্যাটোর অভ্যন্তরীণ চাপ এবং বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইউরোপের প্রতিরক্ষা বাস্তবতা নিয়ে কথা বললে প্রথমে যে বিষয়টি সামনে আসে তা হলো স্বনির্ভরতার সীমাবদ্ধতা। ইউরোপীয় ইউনিয়নের সম্মিলিত অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহৎ হলেও সামরিক নিরাপত্তার প্রশ্নে তারা এখনও বড় মাত্রায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। আর এই কথাটাই ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুটে এক বাক্যে বলে দিয়েছেন, আমেরিকাকে ছাড়া তারা কি নিজেদের নিরাপদ রাখতে পারবে? That the European Union or Europe as a whole can defend itself without the US, keep on dreaming. You can't. We can't. We need each other. ন্যাটোর কাঠামোর ভেতরে অধিকাংশ ইউরোপীয় দেশের প্রতিরক্ষা ব্যয় গড়পড়তা জিডিপির প্রায় 2% কাছাকাছি, যা একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যথেষ্ট নয়। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউরোপকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রতিরক্ষা ব্যয় কমপক্ষে জিডিপির 7 থেকে 10% উন্নীত করতে হবে। শুধু তাই নয়, স্বনির্ভর হতে গেলে ইউরোপকে নিজস্ব পারমাণবিক সক্ষমতাও গড়ে তুলতে হবে, যার জন্য প্রয়োজন কয়েক দশকের পরিকল্পনা এবং শত শত বিলিয়ন ইউরোর বিনিয়োগ। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক সুরক্ষা বলয় এখনও ইউরোপের নিরাপত্তা কাঠামোর মূল ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও ন্যাটোর চাপকে কেন্দ্র করে ইউরোপের সামনে এখন এক কঠিন বাস্তবতা দাঁড়িয়ে গিয়েছে। ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুটে স্পষ্ট ভাষায় ইউরোপীয় নেতাদের জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপের নিরাপত্তা কাঠামো অত্যন্ত ভঙ্গুর। তার বক্তব্যের মূল কথা ছিল, ইউরোপ যদি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে একা থাকতে চায় তবে তাদের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা বলয় হারানোর ঝুঁকিও মেনে নিতে হবে। এই বার্তা ইউরোপের জন্য কূটনৈতিক সতর্কতার পাশাপাশি এক ধরনের চাপ হিসেবেও বিবেচিত হচ্ছে, যাতে করে গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলো নীরব থাকে আর গ্রিনল্যান্ডকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপে সক্রিয় ও সরাসরি সমর্থন চাইছে। অতীতে আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে অংশ নিয়েছিল, কারণ ইউরোপের রাজনৈতিক ও সামরিক অংশগ্রহণ ছাড়া যুক্তরাষ্ট্রের যে কোনো বড় সামরিক অভিযান আন্তর্জাতিক বৈধতা ও কৌশলগত প্রভাব হারানোর আশঙ্কায় পড়ে। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ সরাসরি জড়াতে অনিচ্ছুক। ফ্রান্স প্রকাশ্যেই এই ধরনের হামলার বিরোধিতা করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন নতুন করে অর্থনৈতিক ও সামাজিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবেও সম্মতি দেয়নি। অপরদিকে প্রশ্ন উঠছে, পারমাণবিক বোমা সত্যিই কি ইউরোপের জন্য সুরক্ষা, নাকি এটি নিজেই এক গভীর ঝুঁকির উৎস? এই প্রশ্ন এখন ইউরোপের নিরাপত্তা আলোচনার কেন্দ্রে। বর্তমানে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও তুরস্কে প্রায় 100টি কৌশলগত গ্র্যাভিটি নিউক্লিয়ার বোমা মোতায়েন করে রেখেছে, যেগুলো ন্যাটোর তথাকথিত নিউক্লিয়ার শেয়ারিং ব্যবস্থার অংশ। যুক্তরাষ্ট্র স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, ইরান ইস্যুতে ইউরোপ যদি তাদের পাশে না দাঁড়ায় তবে এই বোমাগুলো ইউরোপীয় ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হতে পারে। ন্যাটোর মহাসচিব এই সম্ভাবনাকে ইউরোপের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরলেও বহু সামরিক বিশ্লেষক এর সঙ্গে একমত নন। মূলত ন্যাটোর মহাসচিব বোঝানোর চেষ্টা করেছে, যদি ইউরোপীয় দেশগুলোতে এই পারমাণবিক বোমা
আমেরিকা সরিয়ে নেয়, তাহলে রাশিয়া যখন তখন ইউরোপের দেশগুলোতে হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে এই গ্র্যাভিটি বোমাগুলো বাস্তবে ইউরোপকে কার্যকর সুরক্ষা দেয় না, বরং ঝুঁকি বাড়ায়। কারণ এসব বোমা ব্যবহার করতে হলে যুদ্ধবিমান দিয়ে শত্রুপক্ষের আকাশসীমায় প্রবেশ করতে হয়, যা রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের ক্ষেত্রে অত্যন্ত সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। একটি সম্ভাব্য অভিযানে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে, অথচ রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যেই ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই বাস্তবতায় সংকট শুরু হলে ইউরোপ এসব বোমা ব্যবহারের সুযোগই পাবে না, বরং প্রথম আঘাতেই এই পারমাণবিক অস্ত্রগুলো ইউরোপের মাটিতেই বিস্ফোরিত হয়ে সাধারণ জনগণ ও অবকাঠামোর উপর ভয়াবহ ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। জার্মানি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে আসছে তাদের ঘাঁটি থেকে পারমাণবিক বোমা সরিয়ে নিতে। জার্মান নীতি নির্ধারকদের মতে এগুলো রাশিয়ার জন্য কোনো হুমকি নয়, বরং জার্মান জনগণ ও অবকাঠামোর জন্য বিপদ। ইউরোপের অন্যান্য দেশও ন্যাটো মহাসচিবের কঠোর বক্তব্যের সঙ্গে একমত নয়। অনেকেই মনে করেন এই ধরনের চাপ ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসনকে দুর্বল করে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এদিকে যুক্তরাজ্য নিয়েছে মোড় ঘোরানো সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে ব্যতিক্রমী কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে অমিল থাকা অবস্থায় চীনকে গুরুত্ব দিতে শুরু করার ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের কথাগুলো বর্তমান মিডিয়াতে উঠে আসছে। এই বদল কেবল রাজনৈতিক কূটকৌশল নয়, এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। 2018 সালের পর থেকে 8 বছর পর আবার কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে এসেছেন, যা দেশটির কৌশলগত আগ্রাধারের নতুন ইঙ্গিত দিয়েছে। এই সফর ওয়াশিংটনের সঙ্গে অস্বস্তির মাঝেই ঘটছে এবং এতে যুক্তরাজ্য স্পষ্ট করে দিয়েছে যে তারা শুধুমাত্র একটি পক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপনের উপর নির্ভর করবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্র ও চীন দুই পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং তিনি চান যুক্তরাজ্য কোনো একক দেশের শরণে সীমাবদ্ধ না থেকে স্বতন্ত্র কৌশলগত অবস্থান তৈরি করুক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের চীন সফরকে ওয়াশিংটনের জন্য একটি বার্তা হিসেবেও দেখা হচ্ছে, বিশেষত যখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মাঝে এমন কিছু বিতর্ক তৈরি হয়েছে যা ট্রান্স আটলান্টিক সম্পর্কের গতিময়তাকে প্রভাবিত করছে। চীনের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠতা এখন শুধু কূটনৈতিক বা রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটি স্পষ্টভাবে অর্থনীতি ও কৌশলগত প্রযুক্তির দিকেও বিস্তৃত হচ্ছে। বর্তমানে চীন যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার, যেখানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়নেরও বেশি। ব্রিটিশ সরকার এই সম্পর্ককে আরও গভীর করতে চায় এবং একে নেক্সট লেভেলে নেয়ার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞদের মতে এই ঘনিষ্ঠতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল পরমাণু খাতে সহযোগিতা। যুক্তরাজ্যের বিদ্যমান পরমাণু চুল্লিগুলোর আধুনিকীকরণ এবং নতুন রিঅ্যাক্টর স্থাপনের ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সেই কৌশলের সরাসরি চ্যালেঞ্জ, যার উদ্দেশ্য ছিল পশ্চিমা বিশ্বের ভেতরে চীনের পারমাণবিক প্রযুক্তির প্রবেশ ঠেকানো। এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা বহন করছে। ভূরাজনৈতিক প্রভাব ও যুক্তরাষ্ট্রের সামনে থাকা চ্যালেঞ্জ এখন আগের যে কোনো সময়ের তুলনায় স্পষ্ট। পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে ইউরোপ, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক প্রভাব বৈশ্বিক কাঠামোকে নিয়ন্ত্রণ করে এসেছে। তবে বর্তমান বাস্তবতার সেই আধিপত্য ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশ্লেষকদের মতে পশ্চিমা বিশ্বের বহু দেশ ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে এবং তারা এটা করছে যুক্তরাষ্ট্রের একক প্রভাবের বিকল্প শক্তি হিসেবে। কারণ তারা দেখেছে ইরান ইস্যুতে চীনের দৃঢ় অবস্থান ও কূটনৈতিক সক্রিয়তা যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। চীন তার ব্যবসা বাড়ানো নিয়ে যাই করুক, কখনোই বিপদে তার বন্ধুকে ছেড়ে দেয় না। একই সঙ্গে ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকেও পুরোপুরি স্বাধীন থাকতে পারছে না, এমনকি গ্রিনল্যান্ডের মতো কৌশলগত ভূখণ্ডের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছে না। এর ফলে ইউরোপের অনেক দেশের ধারণা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রকৃত কোনো বন্ধু নেই, আছে শুধু স্বার্থ। এই উপলব্ধি আজ বহু দেশকে যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ করছে এবং তার প্রভাব বলয় থেকে মুক্তির পথ খুঁজতে বাধ্য করছে।
সামরিক বিশ্লেষকদের মতে ইউরোপের নিরাপত্তা কাঠামো ধীরে ধীরে একটি মাল্টিপোলার ব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র আর একমাত্র নিরাপত্তাদাতা হিসেবে থাকবে না। ভবিষ্যতে ইউরোপকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি নিজস্ব সক্ষমতা, আঞ্চলিক জোট এবং বিকল্প শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষা করেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভূরাজনৈতিক গবেষকদের মতে যুক্তরাজ্যের চীনের দিকে ঝোঁক কোনো সামরিক কূটনৈতিক বার্তা নয়। এটি দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র নির্ভর কৌশল থেকে ধীরে ধীরে সরে এসে একটি স্বতন্ত্র ও বহুমুখী পররাষ্ট্রনীতির দিকে যাওয়ার কাঠামোগত পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বহন করে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ইউরোপ যদি সত্যিকার অর্থে প্রতিরক্ষা নির্ভরতা অর্জন করতে চায়, তবে সামাজিক কল্যাণ, স্বাস্থ্য ও ভর্তুকি খাতে ব্যয় কমিয়ে সামরিক খাতে বড় অঙ্কের বিনিয়োগ বাড়াতে হবে, যা ইউরোপীয় রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল ও কঠিন সিদ্ধান্ত। পরিশেষে ইউরোপের সামনে এখন দুটি পথ: যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা বলয়ের অধীনে থাকা অথবা বিপুল ব্যয় ও ঝুঁকি নিয়ে কৌশলগত স্বায়ত্তশাসনের পথে হাঁটা। ইরান সংকট, ন্যাটোর ভেতরের চাপ এবং চীনের উত্থান সব মিলিয়ে ইউরোপীয় নিরাপত্তা কাঠামো এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পরবর্তী বছরগুলোতে ইউরোপ কোন পথ বেছে নেয় সেটি নির্ধারণ করবে বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ ভারসাম্য। বন্ধুরা, আপনারা কি মনে করছেন ইউরোপ কি আমেরিকার বলয় থেকে বের হয়ে আসতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।